ঢাকা থেকে আমাকে বিজ্ঞ আইনজীবীরা অবহিত করলেন যে ঢাকার ৩২ নম্বর সড়কে অর্থাৎ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাঙালি জাতির সকল অর্জনের যে সূতিকাগার, গৌরব উজ্জ্বল যে ভবনটি বঙ্গবন্ধু ভবন, যে ভবনটি কোনো ব্যক্তি মালিকার না, জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘরের মালিকানাধীন, সেই ভবনটিতে ২০২৪ সালে যে নারকীয় বর্বরচিত নজিরবিহীন সন্ত্রাসী হামলা হয়েছিল, লুটপাট হয়েছিল, অগ্নিসংযোগ, ডাকাতি সহ হীন কোনো অপরাধ নাই যা সংগঠিত হয়নি। সেখানকার মূল্যবান মালামাল লুণ্ঠন করা, ধ্বংস করা, অর্থাৎ বাঙালি জাতির সমগ্র ইতিহাসের যা গৌরবময় অর্জন তার স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেওয়ার জন্য যে হামলা হয়েছিল, সেই হামলার বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্ট, আজকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা, তার বাড়ি ঢাকার ৩-এ ধানমন্ডি সড়কের ৩-এ ধানমন্ডি ৩৮ নম্বর বাড়ি এবং তার মূল বাড়ি ময়মনসিংহ। তিনি অর্থাৎ এই ভদ্র মহিলা একটা দুঃসাহসী অভিযান দেখিয়েছেন। তিনি এই মামলার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামি ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর আসিফ নজরুল, ডক্টর রেজওয়ান হাসান, শফিকুল আলম যাকে ডাস্টবিন শফিক হিসাবে আপনারা অনেকে চেনেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী, তাহরিমা জান্নাত সুরভি, মোহাম্মদ মিলন যিনি বুলডোজার সাপ্লাই দিয়েছিলেন, ফাহিম আল চৌধুরী, আবুল কালাম আজাদ, ২৭ জন এবং অজ্ঞাত পরিচয়ের অনেকে। এই মামলায় যারা সাক্ষ্য দিতে আগ্রহী তাদের নাম উল্লেখ করা হয়েছে, অনেকের নাম উল্লেখ করা হয়েছে। মামলার ঘটনার তারিখ বলা হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকেল ৫টা এবং তার পূর্ববর্তী। ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে হোল্ডিং নম্বর ৪, রোড নম্বর ১১, যেটা পরিচিত ধানমন্ডি ৩২ নাম্বার, আর বাড়িটির নাম বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি। সেখানে বাদী নিজেকে বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, সহজ সরল এবং আসামিদের পরিচয় উল্লেখ করে তিনি আইনের প্রয়োগের জন্য প্রত্যাশী। তিনি চান আইনের প্রয়োগ হোক এবং দেশের ভিতরে সংগঠিত এই বড় অপরাধের বিচার হওয়া দরকার, না হলে আইনের শাসন থাকবে না। এ সকল বিষয় উল্লেখ করে তিনি এই মামলাটি দায়ের করেছেন। মামলার একটি পর্বে উল্লেখ করা হয়েছে যে ১১ নং আসামি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে। এর পরবর্তীতে যে ধারাবাহিক ঘটনাগুলি ঘটে সকল ঘটনা তিনি উল্লেখ করেছেন এবং বিস্তারিত উল্লেখ করে তার প্রেয়ার পোর্শনে তিনি চেয়েছেন আদালতের কাছে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত বর্ণনার আলোকে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫ অর্থাৎ ডাকাতি, ৪২৭, ৩৩৫, ৪৩৬ অগ্নিসংযোগ, ৪৪৮, ৪৫০, ৫০৬, ৫০৭ এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩-এর ৪
তৎসহ সন্ত্রাস বিরোধী আইনের 6-1 ই এবং দীর্ঘই ধারায় অপরাধ আমলে গ্রহণ করে তাদের বিচারের জন্য সাক্ষ্য প্রমাণ গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছেন। এই বিষয়টি আমি একজন আইনজীবী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ আমাদের দেশের সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ দি ল্যান্ড হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন। এই বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে নোবডি ইজ অ্যাবভ দি ল, কেউ আইনের ঊর্ধ্বে না, এবং যে কেউ অপরাধ করলে আইনানুগভাবে তার বিচার হতে হবে, সেটা আমাদের সর্বোচ্চ আইনে বলা হয়েছে। বঙ্গবন্ধু ভবন আপনারা সবাই জানেন, এটা বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অর্জনের যা কিছু পরিকল্পনা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এই ভবন থেকে। এই ভবনে বসবাস করতেন বাঙালি জাতির ইতিহাসের আরাধ্য সাধনার যে মহামানব আবির্ভূত হয়েছিলেন, আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সপরিবারে বসবাস করতেন। 1975 সনের 15 আগস্ট তাকে সপরিবারে নৃশংসভাবে এই বাড়িতে হত্যা করা হয়। সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে তারা পরিত্রাণ পান, অন্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এই বাড়িতে সমস্ত স্মৃতিচিহ্ন ছিল, কিভাবে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছেন, 62 শিক্ষা কমিশন আন্দোলনে ভূমিকা রেখেছেন, বাঙালি জাতির যে মুক্তির ম্যাগনা কার্টা, মুক্তির সনদ 6 দফা প্রণয়ন করেছিলেন, কিভাবে তিনি মার্শাল্লাহ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, 68 সালে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, সে সময় কিভাবে তিনি ছাত্রনেতা এবং রাজনৈতিক নেতাদের নিয়ে তিনি কিভাবে ভূমিকা রেখেছিলেন, সমস্ত বিষয়গুলি তিনি এখানে এই বাড়িতে স্মৃতিচিহ্ন ছিল। অর্থাৎ বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনের আনন্দ, বেদনা, কষ্ট, পরিকল্পনা গ্রহণের সমস্ত বিষয়টি যেখানে বসে তৈরি হতো, যে বাড়ির থেকে তিনি বারবার গ্রেপ্তার হতেন, গ্রেপ্তারের পরে কোনোভাবে ছাড়া পেলে জেলখানা থেকে আবার তিনি যেখানে ফিরে আসতেন, এখানে অসংখ্য মানুষ এসে তার সঙ্গে পরিকল্পনা প্রণয়ন করত। এখানে বিশ্ববিদ্যালয়ের, স্কুলের, প্রাইমারির ছাত্রছাত্রীরা এসে তার কাছে কি প্রত্যাশা করত, কি উদাত্ত আহ্বান তিনি জানাতেন, কিভাবে পতাকা উত্তোলিত হতো, কিভাবে তিনি 7ই মার্চের ভাষণ দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন, কিভাবে তিনি 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এখানে বসে সর্বশেষ তিনি জাতিকে কি মুক্তির প্রস্তুতির বার্তা দিয়েছিলেন, সমস্ত কিছু তিনি এখানে উল্লেখ করতেন। সেই মহান বঙ্গবন্ধুর সারা জীবনের সমস্ত পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনা বাস্তবায়নের এই যে তীর্থস্থান, সেই তীর্থস্থানকে যে অন্যায়ভাবে, বর্বরচিতভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় বুলডোজার ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ব্যক্তিদের সরাসরি অংশগ্রহণে ধ্বংস করে দেওয়া হয়, এবং ধ্বংসের প্রক্রিয়াটা ছিল নৃশংস, বর্বরচিত, নজিরবিহীন। এবং সেই ক্ষেত্রে যারা সরকারি বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা শুধু নীরব ভূমিকা না, তারা ভূমিকা রেখেছিলেন। যেমন সন্ত্রাসীরা যখন এই সন্ত্রাসী ঘটনা ঘটায়, তখন তাদেরকে পাহারাদারের মতো সেখানে দাঁড়িয়েছিলেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। এটা ধারাবাহিকভাবে চলেছিল। এত বড় বর্বরচিত ঘটনায় রাষ্ট্রে প্রশাসন ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, আনসার ছিল। তারা নির্বাক শুধু ছিল না, তারা বলতে গেলে, আইনের ভাষায় বলতে গেলে, যে তাদের ওখানে ভূমিকা ছিল এই বর্বরচিত ঘটনা সংগঠনের ক্ষেত্রে। সেই বিষয়টাকে একটা অপরাধ হিসাবে আমাদের ফৌজদারি কার্যবিধির 154 ধারায় বলা হয়েছে, যখনই কোনো কগনিজেবল অফেন্স অর্থাৎ ধর্তব্য অপরাধ সংগঠিত হবে, তখন কিন্তু সেই অপরাধের সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। তো এখানে তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ঘটনা জানেন না, তা তো বলার অবকাশ নাই। সেখানে পুলিশ ছিল এবং এই ঘটনা সমস্ত টেলিভিশনে, গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তারা তাদের উপর যে অর্পিত দায়িত্ব, যেটা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 154 ধারায় যে দায়িত্ব, সেটা তারা গ্রহণ করেন নাই। শুধু সেটা নয়, আমাদের সংবিধানেও যে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, যখন কোনো অপরাধ সংগঠিত হবে তাহলে সে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের এটা ম্যান্ডেটরি রেসপন্সিবিলিটি, আইনানুগ দায়িত্ব তাদের, সেই দায়িত্ব তারা পালন করেন নাই। ফলে এক্ষেত্রে
শুধু অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তা না, অপরাধকে নিবারণ করার ব্যবস্থা করেন নাই, অপরাধীদের পুনর্বাসন করা হয়েছে, এই অপরাধের সঙ্গে জড়িতদের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, অনেকে প্রথমে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, সংসদ সদস্য হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, নির্বিচারে সেই বাড়িটাকে দীর্ঘ ধারাবাহিকভাবে ধ্বংস করা যে নৈরাজ্যকর ঘটনা, যেটা পাকিস্তানি শোষক শাসকরা পর্যন্ত সাহস পায়নি, যেটা 1975 সনের খুনিরা সাহস পায়নি, যারা 90-এর গণ অভ্যুত্থানের সময় কেউ করতে পারেনি, দুইটি সামরিক শাসক জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের সময় করতে সাহস পায়নি, সেই ঘটনাটি সংগঠিত হয়েছে। ফলে এটা ছিল একটি অমার্জনীয় অপরাধ। এই অমার্জনীয় অপরাধ কোনোভাবে বিচারহীনতায় যেতে পারে না। এই অপরাধীদের মুক্তি দেওয়ার জন্য অনেকে ফন্দি ফিকির আটার চেষ্টা করে, তা সফল হয় না। এই কারণে 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ক্ষমতা দখল করেছিলেন, পর্যায়ক্রমে যদি বলি, খন্দকার মোস্তাক আহমেদ, বিচারপতি আবু সাইদ মোহাম্মদ সায়েম, তারপরে বিচারপতি সায়েম, এর পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান সহ অন্যান্যরা, তারা তাদের এই অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য একটা আইন তৈরি করেছিলেন, যে আইনটা ইনডেমনিটি অর্ডিন্যান্স বলা হয়, যেটাকে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় তখন 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে পাশ করা হয়। সেই আইনের দুইটা অংশ ছিল। একটা অংশ ছিল যে 1975 সনের 15 আগস্ট সকালে এবং তার ধারাবাহিকতায় যে সকল ঘটনা ঘটেছে সেটা নিয়ে কোনো আদালতে, এমনকি সুপ্রিম কোর্টেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এর সঙ্গে আরেকটা পার্ট ছিল যে এই ঘটনায় যারা জড়িত, যারা এই ঘটনায় জড়িত মর্মে স্বীকৃত হবেন এবং রাষ্ট্রপতি যাদেরকে সার্টিফিকেট দিয়ে বলবেন যে হ্যাঁ এই ঘটনায় সে ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আমি যদি সংক্ষিপ্ত করে বলি তাহলে 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা সহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত হওয়া, রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা সহ অন্যান্য কর্মকাণ্ডে যারা জড়িত, তাদেরকে আইনের মোকাবেলা করা যাবে না, মুখোমুখি করা যাবে না। এটা করা হয়েছিল সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স, যেটা 1975 সনের 26শে সেপ্টেম্বর অর্ডিন্যান্সটা করা হয় এবং জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তিনি সেটাকে আইনে রূপান্তর করেন এবং সংবিধানের 5ম সংশোধনী নামক আইন তৈরি করে সেখানে সেটাকে প্রোটেকশন দেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 1996 সালে কিন্তু তিনি সেই অর্ডিন্যান্স বাতিল করে সেই অপরাধীদের বিচার প্রক্রিয়ায় অগ্রসর হন। তখন কিন্তু তারা এটা শেখ হাসিনা করতে পারবেন না, কারণ পার্লামেন্টে একটা আইন হয়ে গেছে। এমন অজুহাত নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা রিট পিটিশন করেছিলেন। বিচারপতি মোজাম্মেল হক, MM হক নামে খুব পরিচিত ছিলেন, তার কোর্টে এই মামলাটি হয়। সেই মামলায় কিন্তু দেখা যায় যে আদালত রায় দিয়ে বলছেন যে না, কোনো খুন খারাপি হলে, কোনো অন্যায় হলে বা সংবিধান বহির্ভূত কোনো অপরাধ হলে সেই অপরাধীদের প্রোটেকশন দেওয়া যায় না। সেটা তিনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, এটা কোনো বিষয় না। যে অপরাধ করবে তিনি অপরাধী, অপরাধীর কোনো দায় মুক্তি হয় না। এভাবে কিন্তু তখন আমাদের হাইকোর্ট ডিভিশন ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের সিদ্ধান্তকে বহাল রাখে। এর বিরুদ্ধে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যান, অর্থাৎ আপিল বিভাগে। আপিল বিভাগও কিন্তু সেটাকে বলবৎ করে বলেন যে না, অপরাধ যদি হয়ে থাকে তাহলে অপরাধের বিচার হতে হবে, এই বিচার থেকে কাউকে পরিত্রাণ দেওয়া যাবে না। তার প্রেক্ষাপটে কিন্তু ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের সিদ্ধান্তটা বলবৎ হলো এবং পরবর্তীতে কিন্তু 15 আগস্ট বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যারা জড়িত বা অন্যান্য অপরাধে যারা জড়িত তাদের বিচার হলো এবং আমাদের সুপ্রিম কোর্ট বলে দিলেন যার ক্ষমতা দখল করার আইনানুগ এখতিয়ার ছিল না, অর্থাৎ যিনি আইন অনুযায়ী ওই দায়িত্বে আসতে পারবেন না, তিনি দায়িত্বে আসাটা অবৈধ ছিল। ফলে তার কৃতকর্ম অবৈধ, তার ক্ষমতা দখল অবৈধ। বিষয়টাকে আরো একটু পরিষ্কার করে বলি। ধরুন আমাদের সংবিধানে যেটা বলা আছে যে রাষ্ট্রপতি যদি না থাকেন, তিনি মার্ডার হন অথবা মৃত্যুবরণ করেন, তার পরবর্তীতে দায়িত্বে আসবেন কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি সেই সময় সৈয়দ নজরুল ইসলাম ছিলেন। উপরাষ্ট্রপতি যদি না থাকতেন তাহলে তার পরিবর্তে আসবেন কে? কনস্টিটিউশন অনুযায়ী আসবেন স্পিকার।
তখন স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। কিন্তু দেখা গেল বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বা হত্যাকাণ্ডের পরে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন না বা দায়িত্ব দেওয়া হলো না, স্পিকার আব্দুল মালেক উকিলকেও দায়িত্ব দেওয়া হলো না। ক্ষমতা দখল করলেন যিনি, তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন, সম্ভবত কমার্স মিনিস্টার ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। তিনি তো আইন অনুযায়ী এই ক্ষমতা গ্রহণ করতে পারেন না, কারণ আইনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসাবে যদি তিনি স্বাভাবিক মৃত্যু হতো, তার স্থলে অন্য কেউ আসার কোনো এখতিয়ার ছিল না। দ্বিতীয় দফায় আসলো, একটা অর্ডিন্যান্স জারি করলেন মোস্তাকের আমলে 26শে মার্চ। তো অর্ডিন্যান্স জারি করতে কে পারবেন? বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে বলা হয়েছে, যিনি আইনানুগভাবে রাষ্ট্রপতি তিনি অর্ডিন্যান্স জারি করতে পারবেন। কোন ক্ষেত্রে? যদি পার্লামেন্ট না থাকে। তা সেই সময় পার্লামেন্ট ছিল, পার্লামেন্ট তো আর রিজলভ করা হয়নি। তো পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তাহলে তিনি অর্ডিন্যান্স করতে পারবেন কতটুকু? সংবিধানে যেটা করার বিধান আছে শুধু অতটুকু, এর বাইরে সংবিধানে যেটা করার সুযোগ নাই সেটা তিনি করতে পারবেন না। তা আমাদের সংবিধানে তো কেউ খুন করলে তাকে মাফ করার কোনো বিধান নাই, কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করলে তাকে পরিত্রাণ দেওয়ার কোনো বিধান নাই। ফলে ওই অর্ডিন্যান্সটাই ছিল বেআইনি। তৃতীয়ত, এই অর্ডিন্যান্সের ধারাবাহিকতায় আবু সাদাত মোহাম্মদ সায়েমকে আবার নিয়ে আসা হলো ক্ষমতায়। তো তখন তো আবু সাদাত মোহাম্মদ সায়েম তিনি একজন বিচারপতি, তিনি তো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন না। আবার তিনি এসে মার্শাল্লাহ জারি করলেন। তো একজন বিচারপতি তো মার্শাল্লাহ জারি করতে পারলেন না, আর মার্শাল্লাহ নামে তো কোনো আইনই নাই। আমরা অনেকেই জানি মার্শাল্লাহ জারি করছে, মার্শালের ল এই নামে কোনো আইনই কিন্তু নাই। আপনারা শুনলে হয়তো অবাক লাগবে, কেন এতকাল মার্শাল্লাহ শুনে আসছি। না, মার্শাল্লাহ নামে আদৌ কোনো আইন নাই। এটা হলো মার্শাল যিনি ক্ষমতা দখল করেন, তিনি বলেন আমি এটা জারি করলাম, এইটা হবে, কিন্তু আসলে এরকম কোন আইন নাই। উপপ্রধান সামরিক আইন প্রশাসক হয়ে দাঁড়াইলেন বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং সেনাবাহিনী প্রধান যিনি জেনারেল জিয়াউর রহমান, কারণ তিনি জেনারেল শফিউল্লাহকে সরিয়ে 7 দিনের মাথায় সেনা প্রধান হয়ে গেছিলেন। তা তিনি উপপ্রধান হয়ে গেলেন। কদিন পরে তিনি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পিস্তলের মুখে সরিয়ে রিজাইন দিয়ে তিনি নিজে ক্ষমতা দখল করে বলেন আমি সেনা প্রধান, আমি রাষ্ট্রপতি হয়ে গেলাম। তারপর রাষ্ট্রপতি হয়ে শুধু তাই না, তিনি বললেন যে আমি প্রধান সামরিক আইন প্রশাসক। এর পরবর্তীতে তিনি মার্শাল্লাহ জারি করে, কারফিউ জারি করে দীর্ঘদিন ক্ষমতায় থেকে একটা নামকে অস্তে ইলেকশন দিয়ে 1979 সালে পার্লামেন্টে এই যে খন্দকার মোস্তাকের ক্ষমতা দখল, বঙ্গবন্ধুকে হত্যা করা, আবু সাদাত মোহাম্মদ সায়েম ক্ষমতায় আসা, উনি নিজে ক্ষমতা দখল করা, ওনার উপর মানুষের আস্থা আছে কিনা তথাকথিত হেনা ভোট করা, এই সব কিছুকে বৈধতা দেওয়ার জন্য 5ম সংশোধনী করেছিলেন। সুপ্রিম কোর্ট বলে দিলেন না, এটা সম্পূর্ণ অবৈধ, তোমার এই অর্ডিন্যান্স দেওয়ার ক্ষমতাও নাই, তোমার এই ক্ষমতা দখল করার ক্ষমতা নাই। ফলে কিন্তু সামরিক শাসকদের অবৈধভাবে ক্ষমতা দখলের বিষয়টি সর্বোচ্চ আদালতে বেআইনি ঘোষিত হয়ে গেল। একই ধারাবাহিকতা কিন্তু জেনারেল এরশাদ, তিনি সামরিক শাসক ছিলেন, সামরিক বাহিনীর প্রধান ছিলেন, তিনিও ক্ষমতা দখল করলেন। তিনি ক্ষমতা দখল করেও কিন্তু একই প্রক্রিয়ায় সংবিধানের 7ম সংশোধনী এনে তিনি তার ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার চেষ্টা করলেন। সেটাও কিন্তু আমাদের হাইকোর্টে রিট পিটিশনে চ্যালেঞ্জ হলো এবং পরবর্তীতে কিন্তু সেটাকে আপ টু অ্যাপিলের ডিসিশন হলো যে না, তুমি সেনাবাহিনীর প্রধান ছিলা, তুমি ক্ষমতা দখল করতে পারো না, তুমি দখল করে যা যা করছো সবকিছু অবৈধ। ফলে সংবিধানের 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী দুইটাই সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ায় জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা দখল, মোস্তাকের ক্ষমতা দখল, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের ক্ষমতা দখল এবং জেনারেল এরশাদের ক্ষমতা দখল এবং তাদের কৃতকর্ম সবকিছু বেআইনি ঘোষিত হয়ে গেল। তো এটাই কারণে বললাম যে সংবিধানের বাইরে যে কেউ কিছু করতে পারবেন না। তো সংবিধানে তো এই কথা ছিল না। ধানমন্ডিতে 32 নম্বর যেটা বঙ্গবন্ধু জাদুঘর, সেটাকে কেউ ভাঙতে পারবেন, রাষ্ট্রীয় বুলডোজার নিয়ে যেতে পারবেন, রাষ্ট্রযন্ত্র সেখানে পাহারা দেবে তাদেরকে যে তোমরা নির্বিঘ্নে ভাঙো, সেখানে আর্মি দাঁড়িয়ে থাকবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে এবং অবৈধ ক্ষমতা দখলদাররা সমস্ত কিছু সহায়তা করে এটা করছেন। এই একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে যারা এই অন্যায়টা করলেন তাদের বিচারের মুখোমুখি করা যাবে না, এই যাতে একটা ইন্ডেমনিটিও কিন্তু এই বর্তমান সরকার আসার পরে দিলেন। তো ওই যে ইন্ডেমনিটির কথা আমি বললাম, 75-এর ইন্ডেমনিটি, পরবর্তীতে জেনারেল এরশাদের
মাধ্যমে ইন্ডেমনিটি, এই সকল ইন্ডেমনিটি কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে যে না, এটা দেওয়া যায় না। আমি আরো উদাহরণ হিসেবে বলছি, পাকিস্তানের সুপ্রিম কোর্ট কিন্তু একাধিক মামলায় রায় দিয়ে বলছে জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা দখল এবং অন্যান্যদের বিষয়ে রায় দিয়ে বলছে না, তিনি ক্ষমতায় আসার মতো এখতিয়ার সম্পন্ন ছিলেন না, ফলে তিনি যে ক্ষমতা দখল করেছিলেন সেটা অবৈধ ছিল। আসমা জিলানির বিখ্যাত মামলা, যারা আইনের সঙ্গে সম্পৃক্ত খোঁজ নিয়ে দেখবেন। অর্থাৎ পাকিস্তানের সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যার কোনো বিষয় করার আইনানুগ অথরিটি ছিল না, তিনি যদি করেন তাহলে সেটা বেআইনি, কারণ তার করার এখতিয়ার ছিল না। যেমন একজন বিচারক না, তিনি যদি আদালতে এজলাসে বসে রায় দিয়ে দেন, তাহলে তিনি যে রায় দেবেন সেটা বৈধ না, তার প্রধান কারণ তিনি আদৌ আইনানুগভাবে বিচারক না। ফলে যার লিগ্যাল অথরিটি নাই, তিনি ক্ষমতায় বসে যদি কোনো কিছু করেন সেটা বৈধ হবে না। সেই জন্য বলছি যে 2024 সালে মেটিকুলাস ডিজাইনে বঙ্গবন্ধু ভবন আক্রমণ করা, পরবর্তীতে গুড়িয়ে দেওয়া, লুণ্ঠন করা, বঙ্গবন্ধু ভবনের সমস্ত বাঙালি জাতির পুণ্যময় স্মৃতি ধ্বংস করে দেওয়া, লুটপাট করে নেওয়া, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং অপরাধের সঙ্গে জড়িতদের রাষ্ট্রীয় পুনর্বাসন এবং তাদের বিচার না করা, এই সামগ্রিকভাবে সকল বিষয় ছিল অমার্জনীয় ভয়াবহ ফৌজদারি অপরাধ। ইতিহাসের আলোকে তো রয়েছেই, লিগালি ইট ওয়াজ হিনিয়াস ক্রিমিনাল অফেন্স। সেই অফেন্সের বিচার চেয়ে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রিয়াঙ্কা চৌধুরী নামক একজন সাহসী বাংলাদেশের আইনানুগ ব্যবস্থা প্রচলন হোক এমন দাবি করে এক ভদ্র মহিলা মামলা দায়ের করেছেন। আর যেটা আমি শুরুতে বলছিলাম যে মামলার 1 নম্বর আসামি ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 নম্বর আসামি ডক্টর আসিফ নজরুল, 3 নম্বর রেজওয়ানা হাসান সহ 27 জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো অনেকের কথা বলা হয়েছে, যেটা হয়তো তদন্তে গেলে তদন্তে বেরিয়ে আসবে। তো এই মামলাটা হয়েছে মুখ্য মহানগর হাকিম আদালতে। ফৌজদারি কার্যবিধির 200 ধারায় যিনি বাদী তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই জবানবন্দি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রেকর্ড করেছেন, তিনি অপেক্ষমান রেখেছেন, পরবর্তীতে তিনি আদেশ দেবেন। যেহেতু বিষয়টা খুবই গুরুতর বিষয়, হয়তো তাকে চিন্তা ভাবনা করে আদেশ দিতে হবে, যেন আদেশ দেওয়ার অপেক্ষায় রেখেছেন। তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমি ভাবলাম যে তাৎক্ষণিকভাবে আমার সঙ্গে ফেসবুকে সংশ্লিষ্ট আছেন প্রায় 3.5 লক্ষ মানুষ, তাদেরকে শেয়ার করার জন্য আমি হঠাৎ করে ফেসবুকে এই লাইভটায় আসলাম। আমি আবারও কনসাইজ করে বলছি, ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে সন্ত্রাসী হামলা, নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুণ্ঠন এবং বাঙালি জাতির গৌরবময় সমস্ত স্মৃতি মুছে দেওয়ার জন্য যে নারকীয় বর্বরচিত ঘটনা ঘটেছিল, সেই বর্বরচিত ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা যিনি দায়ের করেছেন তিনি ধানমন্ডির অধিবাসী, তার মূল নিবাস ময়মনসিংহ। আজকে সেই মামলায় যারা আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন, আমি তাদের সবাইকে স্যালুট জানাই, কারণ এমন একটি ক্রান্তিকালে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি লক্ষ্য করে দেখলাম যে যিনি এই মামলাটায় আইনজীবী হিসাবে ফাইলিং লয়ার, আমি আবার তার নামটি উল্লেখ করতে চাই, তিনি AKM শরীফউদ্দিন অ্যাডভোকেট, এবং তার সঙ্গে আরো অনেক অ্যাডভোকেট ছিলেন। যেখানে অ্যাডভোকেটদের উপর হামলা, আইনের শাসন বলতে কিছু নাই, ন্যায় বিচারের জায়গাটা খুবই সীমিত, সত্য দূরের কথা না, একেবারে বন্ধ হয়ে গেছে। তেমনি একটা সময় আমি যেহেতু আইনজীবী, আমি এই বিজ্ঞ আইনজীবী এবং তার সঙ্গে যে সকল আইনজীবী ছিলেন তাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা, যার কথা আমি বললাম বাদী হয়ে মামলাটা দায়ের করেছেন, তাকেও আমি আন্তরিকভাবে তার এই সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার উল্লেখ করছি, ঘটনাটি ঘটেছে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে। সেই অপরাধের বিচার দাবি করা হয়েছে। 27 জন আসামি, ডক্টর আসিফ নজরুল, ডক্টর শফিক আলম সহ অন্যান্যরা
ডক্টর ইউনূস সহ অন্যান্যরা আসামি রয়েছেন, যেখানে এই এনসিপি নামক তথাকথিত ব্যক্তিরা, মামলাটি হয়েছে দণ্ডবিধিতে এবং বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় মামলাটি দায়ের হয়েছে। আমি একজন বিচারক, মানে বিচার অঙ্গনের একজন ব্যক্তি হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি প্রত্যাশা করব যে এমন একটি অপরাধের মামলা দায়ের হয়েছে, বিজ্ঞ বিচারক আইনানুগভাবে এই মামলাটি যাতে অগ্রসর হয়, বিচার এর মুখোমুখি হয় আসামিরা, সাথে পদক্ষেপ নেবেন। কারণ বিচারকের আসন কিন্তু অনেক ঊর্ধ্বে। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ কিন্তু বিচার করতে পারেন না। বিচারকের পদমর্যাদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যিনি বিজ্ঞ বিচারক এই মামলাটা ডিল করছেন, যার আদালতে মামলাটা ফাইল করা হয়েছে, তিনি আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য যারাই সংশ্লিষ্ট তাদের সবাইকে আমি আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত হয়েছেন, আমার বন্ধু অ্যাডভোকেট রতন কুমার দাস, ছাত্রলীগ নেতা লাবিব আহমেদ অপূর্ব, আমি লক্ষ্য করছি মোহাম্মদ আলী আজম, আইনজীবীদের নেতা ডক্টর জগলুকে আমি দেখতে পাচ্ছি, মোহাম্মদ আনোয়ার, অনেকেই যুক্ত হয়েছেন। আমরা দীর্ঘ কথা বলবো না। মশিউর রহমান রাহাত আমাদের সাংবাদিক, তিনিও সম্পৃক্ত হয়েছেন। আমি যেখানে আছি সেখানে এখন সময়টা খুব স্বাভাবিক সময় না। ফরহাদ তালুকদারকে দেখতেছি, আরো অনেকেই সম্পৃক্ত হয়েছেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আবার সময় সুযোগ করে কথা হবে। আবারও আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। নোবডি ইজ অ্যাবভ দি ল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই যে আমাদের দেশের সর্বোচ্চ আইনে প্রতিষ্ঠিত যে বিধিবদ্ধ বিধানটা, সেটা প্রতিষ্ঠিত হোক, তাহলে কেউ অন্যায় অপরাধ করার দুঃসাহস রাখবে না। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। এভাবেই আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। কারণ এই দেশটা 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে, আমি লক্ষ্য করছি শেখ শরীফুল ইসলাম, আমাদের আনোয়ার যুক্ত হয়েছেন, সঞ্জয় মণ্ডল যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন। কারণ এই দেশটা 30 লক্ষ শহীদের আত্মদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশটা আমরা পেয়েছি। আমরা চাই এই দেশে শান্তি ফিরে আসুক। যা কিছু ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পুনরাবৃত্তি না হোক, সেই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হোক, বিচার হোক। কারণ যখনই একটি বিচার হবে না, তখন অপরাধীরা উৎসাহ বোধ করে, তারা মনে করে যে কিছু করলে তো কিছু হবে না, তখন তারা আরেকটি অপরাধ করতে উৎসাহিত হয়ে যায়। একটা বিচার হওয়া মানে অন্যদের আতঙ্ক সৃষ্টি হয়, তারা মনে করে যে অপরাধ করে পরিত্রাণ পাওয়া যাবে না। আপনারা সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।